2009 সনে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা ইতিমধ্যে বিভিন্ন গুণীজন ব্যক্তি ও মিডিয়ার মাধ্যমে আপনারা সহ আমরা সকলে অবগত হয়েছি। পিলখানায় আলামত হিসেবে ভারতীয় গ্রেনেড, সিলিং, বাইনোকুলার, অস্ত্র, গোলাবারুদ পাওয়া গেছে। এগুলো কিভাবে পিলখানায় ঢুকেছে তা জাতি জানতে চায়। সেই সময় হিন্দি ভাষায় কথা বলতেও শোনা গেছে। সাদা ও ছাই রঙের দুটি গাড়ি ঢুকেছিল। ওই গাড়িতে কে বা কারা ছিল? বিডিআরে ওই রঙের কোনো গাড়ি নেই। 26 তারিখ বাহিরের প্রতিটি ইউনিটের সেনা কর্মকর্তারা বিভিন্ন সময়ে কর্মস্থল থেকে বাইরে চলে যাওয়ায় বিডিআরের মনোবল হারিয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আমাদের মনে হয় যদি সেনা কর্মকর্তারা নিজ নিজ ইউনিট ত্যাগ না করতেন তাহলে ঢাকার বাহিরে ইউনিটে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতো না। যেহেতু 25 তারিখ পিলখানায় এত বড় ঘটনা ঘটে যাবার পরেও ওই দিন বাহির ইউনিটে কোনো অঘটন ঘটেনি। পরবর্তীতে ঢাকাসহ বাইরের সকল ইউনিটের অফিসাররা পুনঃযোগদান করার পরে আটককৃত বিডিআর সদস্যদের সিভিল আইনে মামলা হয়। পরবর্তীতে সিভিল আইন বাদ দিয়ে অবৈধ বিশেষ নতুন আইনে বিচারের মাধ্যমে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারীরা যখন বুঝতে পারেন প্রচলিত বিডিআর সিভিল আইনে বিচার করলে অধিকাংশই ছাড়া পেয়ে যাবে বা পুরানো বিডিআর আইনে বিচার করলে 7 বছরের ঊর্ধ্বে কাউকে সাজা দেওয়া যাবে না, তখন অনেক কিছু বিবেচনা করে কিভাবে বিডিআরকে ফাঁসিয়ে তৎকালীন সরকারকে বাঁচানো যায় ওই লক্ষ্যে বিশেষ আদালত আইন তৈরি করে অবৈধভাবে বিচার কাজ সম্পন্ন করে। এই বিচার কাজের সময় পরিকল্পনা অনুযায়ী পিলখানার বহু আলামত ধ্বংস করা হয়েছে এবং বাহিরের ইউনিটের বিভিন্ন গুজব ছড়িয়ে কোর্ট ও ম্যাগজিনের তালা ভেঙে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা হয়েছে। বিষয়গুলো দয়া করে বিবেচনা করবেন। প্রহসনের বিচার চলাকালীন লোভ ও ভয়ভীতি দেখিয়ে কিছু বিডিআর সদস্যদের সাক্ষীবাদী বানিয়েছে। যারা রাজি হয়নি তাদেরকে কারাগারে পাঠিয়েছে। বিচার শেষ হওয়ার পর ওই সাক্ষীবাদীদেরকে পর্যায়ক্রমে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যদি প্রয়োজন মনে করেন ওই সাক্ষীবাদীদেরকে পুনরায় আদালতের মুখোমুখি করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বিচারের সময় খাগড়াছড়ি সেক্টরে আর্মি অ্যাটাক করেছে, এই ঘটনাটি সত্য। ওই ঘটনা জানার পর অন্যান্য ইউনিটের সদস্যদের মনে আরও বেশি ভয় ও আতঙ্ক তৈরি হয়। পিলখানা ও বাহিরের ইউনিটের আওতাধীন থানাগুলোকে তৎকালীন আমাদের কর্তারা নিজে ইউনিটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে লিখিত দেবার পরক্ষণে কেন তা তুলে নিয়েছিলেন তা জানার জন্য আবেদন থাকলো। 6 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন সিও নিজে প্রকাশ্যে সকল সৈনিক ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সম্মুখে তার ব্যাটালিয়নে কোনো অঘটন ঘটেনি বলে বলার পরেও অনেককে আটক করা হয়েছে। তার বক্তব্যের ভিডিও ক্লিপ ও আরও অনেক ইউনিটের আলামত আমাদের বিডিআরদের কাছে সংরক্ষিত আছে, যা বিচারের সময় সাক্ষ্য হিসেবে আদালত গ্রহণ করেনি। বিচার চলাকালে অভিযুক্ত সিভিল আইনজীবীদের সহায়তা নিতে পারবে বলা হলেও তাদেরকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমানে সকল মিডিয়া বা জনগণের মুখে শুধুমাত্র পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পাচ্ছে, কিন্তু আপনার বক্তব্যে পিলখানা হত্যাসহ বাহিরের সকল ইউনিটের কথা উঠে আসায় আমাদের বাহিরের ইউনিটের সকল ক্ষতিগ্রস্ত বিডিআরের মনের শঙ্কা দূর হয়েছে। যারা আজও শাস্তির মেয়াদ শেষ হবার পরেও কারাগারে আটক আছে বা মেয়াদ শেষ হয়নি, তাদের আগামী 9 জানুয়ারি কোর্টের দিন স্থায়ী মুক্তি বা জামিন দেওয়ার আবেদন এবং পুনঃতদন্তে যারা দোষী হবেন তাদেরকে শাস্তি দাবি ও নির্দোষ ব্যক্তিদের বকেয়া সকল সুযোগ সুবিধা সহ
চাকরিতে পুনর্বহালের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি স্বল্প লেখাপড়া এবং জ্ঞান আমার বিধায় আমার যদি এই বক্তব্যের ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, অনুগ্রহ করে বরেণ্য ব্যক্তিসহ যারা সম্মানিত আছেন সকলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেনাবাহিনীর কর্মকর্তাদের আমাদের থেকে দূরে সরানোর জন্য, বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য, বিডিআর ঐতিহ্যবাহী বিডিআর বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা বিদেশি শক্তির সঙ্গে একত্র হয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমি তাদের কঠিন বিচার দাবি চাচ্ছি। আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তি, চাকরিচ্যুত বিডিআরের সুবেদার, এমন এত বড় একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আজকের যে বিষয়, বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনায় আমি মূলত অন্যান্য দেশবরেণ্য ব্যক্তিবর্গ এবং যারা জ্ঞানী মানুষ তারা অনেক কিছুই বলবেন। আমি শুধু আমাদের বিডিআরের বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, যেখানে আমাদের বিডিআরের যে প্রাক্তন ডিজি ছিলেন আলম ফজলুর রহমান সাহেব, উনি যে এখানের স্বাধীন কমিশনের যে প্রধান হয়েছেন, তার কাছে আপনাদের মাধ্যমে কিছু কথা তার অবগত করানোর জন্য আমি এখানে কিছু কথা তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। প্রথমত, মানুষের উপকারার্থে ভালো কাজ করার দায়িত্ব সেই সৌভাগ্যবান ব্যক্তি পায় যার উপর মহান আল্লাহ সন্তুষ্ট থাকেন। নিশ্চয়ই আল্লাহর নির্বাচিত ব্যক্তি আপনি। আপনার মজলুম, নির্যাতিত, এতিম ও অন্যদের অপরাধের বোঝা বহনকারী বিডিআর সদস্যগণ আজ স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি হিসাবে আপনাকে পেয়ে আমাদের অভিভাবকের অভাব পূরণ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন যারা শহীদ হয়েছেন, দেশপ্রেমিক, চৌকস, মেধাবী কর্মকর্তা, তাদের স্মরণে, তাদের বিচারের জন্যই আমাদের এই দেশবাসী সোচ্চার। এবং বিডিআরের যে চরম হত্যাকাণ্ড করেছে পরিকল্পিতভাবে আগ্রাসী শক্তি, মানে বিদেশি শক্তির চক্রান্তে, তাদের সঠিক তদন্তের জন্যই এই কমিশন গঠন করা হয়েছে। এবং এই কমিশনের মাধ্যমে আমরা অনেক কিছু আশা করতেছি যে সঠিক বিষয়গুলো উঠে আসবে। পদুয়া রৌমারী সীমান্তে বিএসএফের সাথে যুদ্ধে বিজয় অর্জনকারী আমরাই জনাব জেনারেল আলম ফজলুর রহমান সাহেবের সন্তান, তাদের নিয়ে আপনি পদুয়া রৌমারী যুদ্ধে জয়ী হয়েছিলেন। আপনি একদিন এই পৃথিবীতে থাকলেও না থাকলেও বাঙালি জাতির বীর যোদ্ধা হিসেবে ইতিহাসের পাতায় এবং এদেশের মানুষের হৃদয়ে চিরম্লান হয়ে থাকবেন। পরিকল্পিত হত্যাকাণ্ডের কিছু বিষয় আপনার কাছে তুলে ধরছি, যদিও আপনি অনেক কিছু জানেন না, বিভিন্ন টক শোতে তুলে ধরেছেন।